স্বাগত আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন অথবা কাছে টানার চেষ্টা দুটিতেই আছে রাজনীতির হিসাব। মানুষের যে ভোটার হিসেবে তারা বিবেচিত দলের কাছে এই জন্যই সাম্প্রতিক হামলাতে জড়িয়ে যায় রাজনীতি। এসব নিয়ে আজকের আলোচনা হিসাব ভোটের। কথা বলতে স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, আছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম এবং জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী আছেন আমাদের সঙ্গে। জনাব জয়নুল আবেদিন ফারুক, রামু থেকে ব্রাহ্মণবাড়িয়ার মতো ঘটনাগুলোর রাজনৈতিক প্রভাব আরো পরিষ্কার করে বললে ভোটের হিসাবে কার সুবিধা হয়? আপনার কাছে একটু রাজনৈতিক বিশ্লেষণ জানতে চাইছিলাম যে এই রাজনৈতিক ফায়দা কার কাছে যায় আসলে। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আপনার সাথে কথা বলা বড় টাফ। আপনি সাংঘাতিক বিজ্ঞ একজন উপস্থাপক। আপনি যে শুরু করেছেন যেটা দিয়ে আমাদের ভোটের হিসাব, আমি মনে করলাম আজকে 7 নম্বর নিয়ে একটু আলাপ আলোচনা করবো। তাজুল ভাইয়ের সাথে প্রেস ক্লাবের সেক্রেটারি সাহেব আসছেন, কিন্তু ভোটের হিসাব আমি বুঝি না। আমি একটা জিনিস বুঝি, একজন রাজনৈতিক কর্মী হিসাবে রাজনীতি ছাত্র জীবন থেকে শুরু করেছি। এখানে দল মত নির্বিশেষে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে কিছু সংখ্যক লোক ছাড়া সবাই আমরা সমর্থন করেছি। কেউ কেউ যুদ্ধ অংশগ্রহণ করে, সম্মুখ যুদ্ধ করেছি। সে বাংলাদেশে আজকে সংখ্যালঘুদের নিয়ে ভোটের রাজনীতি হবে, আমি এটা বিশ্বাস করি না। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে এই জন্য ভোটের হিসাব আমার কাছে বড় না। আমার কাছে বড় আমি বাংলাদেশের স্বাধীন নাগরিক, কোন ধর্ম কোন মত সেটা বড় কথা না। আমার ধর্ম আমি পালন করব, ওনার ধর্ম উনি পালন করব। সৃষ্টিকর্তা একজন, উনি উপরে আছেন। সে কারণে এই ভোটের হিসাব নিকাশে আমি রাজি না। আমি রাজি এখানে যে জাতি হোক, যে ধর্মের লোক হোক, আমি শান্তিতে বসবাস করতে চাই। যেই তার উপর আঘাত হানুক, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, এরশাদের জাতীয় পার্টি হোক, বামফ্রন্টের যে কোনো কর্মী নেতা হোক, তাকে ধরে আইনের আওতা আনা এটা সরকারের দায়িত্ব। কিছু কিছু কথা আমরা আপনাদের গণমাধ্যমে আমরা পাচ্ছি যে এখানে সরকারি দলে সম্পৃক্ততা আছে, সরকারের একজন মন্ত্রীর কথাও গণমাধ্যমে পাওয়া যাচ্ছে। আমাদের প্রতিনিধিও যায় সেখানে, অনেক কথা বলেছেন, সেগুলো সব গণমাধ্যমে আসছে। তাজুল ভাই নিশ্চয়ই সেগুলো বলবেন। সে কারণে আমি মনে করি আজকের ভোটের রাজনীতির যে খেলা আপনি যেটা উপস্থাপনা করেছেন, আমার ক্ষুদ্র আলোকে আমি এটা বলতে চাই যে জামাতে ইসলামও ভোটের একটা ফ্যাক্টর বাংলাদেশের রাজনীতি। এই কথাটা আমি বহু আগে বলেছি। এখন যদি আপনি প্রসঙ্গ উঠতে চান যে ভোটের রাজনীতি, তাহলে সংখ্যালঘুদের ঘর বাড়ি পুড়ে মন্দির ভেঙে কি ভোট পাওয়া যাবে? আমি বিশ্বাস করি। আপনি কি মনে করেন যে এই রামু থেকে ব্রাহ্মণবাড়িয়া এই ঘটনাগুলি যদি আমরা সাদা চোখে দেখি, এর রাজনৈতিক ফায়দা আসলে কে পায়? আপনার বিশ্লেষণটা একটু জানতে চাইবো। কোনো ফায়দা থাকে কিনা আদৌ? না, আমি জয়নুল ফারুকী সাহেবের বক্তব্যকে একটি চমৎকার উপস্থাপনা হিসাবে যদি আমি ধরি, তো বিষয়টা হলো যে এ দেশটি স্বাধীন হয়েছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার অংশগ্রহণের মাধ্যমে। এবং স্বাধীনতার পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সেকুলার রাষ্ট্রের স্বপ্ন দেখেছেন আগে থেকেই, এবং তা প্রতিষ্ঠিত করার জন্য সংবিধানও উনি সন্নিবেশিত করেছেন। এখন এখানে সংখ্যালঘু আর সংখ্যাগুরু এই বিবেচনায় না গিয়ে আমাদের বর্তমান সরকারের পক্ষ থেকে সকল নাগরিকের জন্যেই সম অধিকারের কথাটা পরিষ্কারভাবে ঘোষণা নয়, শুধুমাত্র মনে প্রাণে বিশ্বাস এবং বাস্তবায়ন করার চেষ্টা করে। কিন্তু দুঃখজনক হলো, আমরা সবাই জানি, আমাদের পবিত্র ধর্মকে ব্যবহার করে সারা পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের একটি অঘটন ঘটানোর বিভিন্ন মহল চেষ্টা করেছে। বাংলাদেশেও দুঃখজনকভাবে জাতির জনক বঙ্গবন্ধুকে নির্মম হত্যার পরে আমাদের পবিত্র ধর্ম ইসলামকে রাজনীতিতে নিয়ে এনে এবং ইসলামিক এবং অন ইসলামিক এবং সংখ্যাগুরু এবং সংখ্যালঘু এই বিষয়টাকে আবার এটি সামনাসামনি নিয়ে আসা হয়েছে। কিন্তু এর রাজনৈতিক ফায়দা আসলে কে পায়? 2012 সালে এসে এটা রাজনৈতিক ফায়দা আমাদের মনে হয় যেন এটা চোখে আঙ্গুল দিয়ে একেবারে স্পষ্ট করে না বললেও এই দেশের সকল মানুষ বুঝে জানে যে ধর্মকে ব্যবহার করে একটি মহল, একটা গোষ্ঠী, কিছু দল সুবিধা আদায় করার চেষ্টা করেছেন এবং এটা করতে গিয়ে সুফল তারা আপনাদের বিপক্ষেরা নাকি আপনারা? এটা তো আমি বললাম, তো এটা তো আর বলার অপেক্ষা রাখে না। বঙ্গবন্ধু ধর্মভিত্তিক রাজনীতির বিপক্ষে তার অবস্থানটা দৃঢ়ভাবে ব্যক্ত করেছেন। আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবেও ধর্মকে নিয়ে রাজনীতি না করার অঙ্গীকার মনে প্রাণে থেকে
সার্বিকভাবে সাংবিধানিকভাবেও এবং বিভিন্নভাবে এটাকে লালন করেছেন এবং পালন করছেন। তো সেই হিসাবে আওয়ামী লীগ সকল ধর্ম অবলম্বীদের পক্ষেই অবস্থান সবসময় তাদের স্পষ্ট। তো এখানে আমার মনে হয় এই বিষয়টা আওয়ামী লীগের সুবিধা আদায়ের বিষয়টা নয়। এখানে আমরা একটা জিনিস পরিষ্কারভাবে আমরা ব্রাহ্মণবাড়িয়ার ঘটনাটাকে নিয়ে যদি আমরা আলোচনায় আসি, দেখা গেছে যে একজন ব্যক্তি যিনি নাকি খুব কম শিক্ষিত, তার একটা ফেসবুকে হ্যাক করে এরকম একটি ছবি পাঠাইয়ে একটি অবমাননা কর একটা পরিবেশ সৃষ্টি, ধর্মকে অবমাননা করার একটা খবর প্রচার করেছেন এবং যারা করেছেন এবং তাদেরই কোনো না কেউ লিঙ্ক সেখানে থেকে এরকম একটা পরিস্থিতি উদ্ভব করার জন্য এটা করেছেন। তো এরকম আমরা নিজেরাও দেখি যে দেখা গেল যে আপনার এই কথাটাকে যদি আমরা একটু অন্যভাবে বলি, সেটাতে বলা যাবে যে আওয়ামী লীগেরই কোন্দলরত দুই গ্রুপের এক গ্রুপ এটি করেছে। এটা এরকম ভাবে আমার পক্ষে কি বলাটা উচিত হবে, আপনার পক্ষে কি নিশ্চিতভাবে বলার মতন কি দৃঢ় অবস্থান আছে? এরকম নাসিরনগরের এমপি জনাব সাইদুল হক এরকমই একটি ইঙ্গিত দিয়েছেন, তিনি অবশ্য নাম বলেন, আমরা বারবার জিজ্ঞেস করা উনি বললে ওনার বক্তব্যটার সাথে আমার বক্তব্যের সাথে এক করে আমি বলবো না, অবশ্যই আমি এটা নিশ্চিত না হয়ে আমি বলতে পারবো না উনি কোন পরিস্থিতিতে এই কথা বলেছেন। বাট আমি মনে করি যে এখানে কোন স্কোপ হান্টার অবশ্যই আছে এবং কেউ এরকম একটা পরিস্থিতি, আমি কথাটা শেষ করে দিই, কেউ একটা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে, যেমনি করেছিল হোলি আর্টিজনে এবং সোলাদিয়া সহ সারা বাংলাদেশে বিভিন্ন ঘটনা। আমি শুধু জনাব কামরুল ইসলাম চৌধুরীর কাছে যাওয়ার আগে আপনার কাছে একটু জানতে চাইবো যে জনাব সাইদুল হকের যে গত 3 দিন ধরে যে অবস্থান, যে বক্তব্য, যে সংবাদ সম্মেলন, তাতে করে কি আপনি আওয়ামী লীগকে যেরকম সব ধর্মের একটি দল বলে যে বর্ণনা করেছেন, তার কি আপনার আশা প্রত্যাশা পূরণ হয়েছে কিনা তার বক্তব্যে? আমাকে যদি প্রশ্নটা হয় তাহলে আমার উত্তরটা হবে একমাত্র সাইদুল হকে আওয়ামী লীগ না, আওয়ামী লীগের নেত্রী জননেত্রী শেখ হাসিনা এবং সাইদুল হক সাহেব এর মতন হাজার লক্ষ কর্মী অবদান ত্যাগের বিনিময়ে এই দল। এখন সেখানে বিচ্ছিন্ন কারো বক্তব্য অথবা কারো বক্তব্যের কৌশল অথবা তিনি যা বলেছেন তার সাথে তার মনের কি আছে সেই জিনিসটাকে আমি তো বিশ্লেষণ করে বক্তব্য রাখতে পারবো। আপনার বক্তব্য পরিষ্কার জনাব কামরুল ইসলাম চৌধুরী, আপনি কি মনে করেন যে রাজনৈতিক ফায়দা কেউ নেয় কিনা, রাজনৈতিক ফায়দা থাকে কিনা রামু থেকে ব্রাহ্মণবাড়িয়া এই সময়কার ঘটনাগুলি যদি আমরা একটু দেখি? রামু থেকে নাসিরনগর, এখানে ভোটের রাজনীতি, মানে এটা যেহেতু এই মুহূর্তে ভোট নেই, ভোটের রাজনীতির কথাটা আসলে ওইভাবে মানে আসে না, কিন্তু আসলে ইমপ্লিকেশন কি? ইমপ্লিকেশনটা হচ্ছে যে এক সময় না এক সময় এটা ভোটের রাজনীতিতে প্রভাব ফেলবে। এই ঘটনাগুলো বাংলাদেশে ভবিষ্যতে যদি কোনো একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়, সেই নির্বাচনে এর প্রভাব পড়বে। এখন সেই প্রভাবটা কেমন হবে সেটা কিন্তু এই মুহূর্তে বলা মুশকিল। তবে মানে মোটা দাগে যে বিষয়টি আসে সেটা হচ্ছে যে বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র। এই রাষ্ট্রে বড় রাজনৈতিক দলগুলো, আমার ব্যক্তিগত একটি অভিমত হচ্ছে যে এখানে বড় রাজনৈতিক দলের বড় নেতারা কিন্তু ওই অর্থে সাম্প্রদায়িক নন। কিন্তু যেমন একটু আগে বলা হলো যে একজন এমপি বা সম্পর্কে বা একজন নেতা সম্পর্কে তার বক্তব্য, এরকম বক্তব্য অতীতেও আমরা বহু মন্ত্রী এমপি, বড় দলে বড় নেতারা সাম্প্রদায়িক নন, কিন্তু আমরা তো একটি দলের শীর্ষ নেতার মুখে শুনেছি যে এই দলকে ভোট দিলে দেশ হিন্দু রাষ্ট্র হয়ে যাবে। সেটা আমার মনে হয় যে ওই অর্থে আমি মনে করি না যে সেটি একটি মসজিদে উলুধ্বনি হবে। হ্যাঁ বলেছেন, এটা আমি স্মরণ করি। কারণ হচ্ছে যে ওই জনসভাগুলো, ওই ইয়েগুলো আমি নিজেও কভার করেছি, সেটা বলেছেন। কিন্তু তারপরেও কিন্তু আমি মনে করি না যে যিনি বলেছেন তিনি মানে একটা সাম্প্রদায়িক মনোভাব পোষণ নয়। সেটা হচ্ছে যে রাজনৈতিক একটা কৌশল। যেমন ট্রাম্প বা হিলারি যদি বিতর্ক আমরা দেখি, সেখানেও কিন্তু অনেক কথা তারা উচ্চারণ করেন, যেগুলো কিন্তু যখন তারা হবেন, নির্বাচিত হবেন, তখন কিন্তু তারা সেইভাবে করবেন না। তারা জাতীয়তা মানে ভোটটাকেই বড় করে দেখবেন। তারা যেমন মোদির অনেক বক্তব্য নির্বাচনের আগে ছিল, এখন কিন্তু তিনি রাষ্ট্রনায়ক হিসেবেই কিন্তু তার
কথাগুলো মানে বাস্তবায়ন করছে। ওকে, কামরুল ভাই আপনাকে ধন্যবাদ। তাজুল ভাই আপনার কাছ থেকে একটু আমি দ্রুত জেনে নিতে চাই, 7 নভেম্বর একটি জনসভা করার অনুমতি চেয়েছিল বিএনপি, সেটি পায়নি, বদলে তারা 8 নভেম্বর করতে চাইছিল, সেটিও পায়নি। কেমন গণতন্ত্রে আমরা থাকছি, বাস করছি, যে মানে একটি বিরোধী দল। 7 নভেম্বর আসলে এদেশের মানুষকে এতিম করে দেওয়ার একটা দিবস। এদেশের জাতির জনককে নির্মম হত্যার পরে এদেশের মানুষ যখন নাকি তার প্রতিবাদ করার চেষ্টা করেছিল, তো তখন সে প্রতিবাদকে এদেশের মানুষ বলতে স্তব্ধ করে দেওয়ার জন্য সেদিন যে দিবসটিকে উত্থান হয়েছিল, এটাই আমি ব্যক্তিগতভাবে এটাকে মনে করি। ঠিক আছে, কিন্তু সেটা বিএনপি সভা করতে চেয়েছিল 7 নভেম্বর, না পারলে 8 নভেম্বর। এখন আমার জাতির আপনার একটা কলঙ্কিত দিনকে আপনি উল্লাসের দিনে যদি রূপান্তরিত করতে চান, তো সেখানে তো কারো পক্ষ থেকে এরকম আমার মনে হয় মানসিকতা আসতে পারে, বক্তব্য আসতে পারে। জনাব জালালউদ্দিন ফারুক, আপনি কি মনে করেন যে 7 নভেম্বর নিয়ে যে সমাবেশ না করতে দেওয়ার যে সিদ্ধান্ত, সেটি যেহেতু গণতন্ত্রকে সেদিন হত্যা কি করা হয়েছিল তাজুল ভাই? মানে আমাকে কেন বলবেন? আচ্ছা, বিষয়টা হলো যে তাজুল ইসলাম সাহেব আমি এতিম করেছেন 15 আগস্ট, এতিম করে দিয়েছেন, তারপরে এতিম 15 আগস্ট করে দিয়েছেন, বা আমার মনে হয় উনি এই কথাটা বলতে চেয়েছেন যে খালেদ মোশাররফ সাহেবের ছেলেপেলেকে এতিম করে দিয়েছেন। এই প্রসঙ্গটা হয়তো বা উনি বলার চেষ্টা করেছেন। একটু ইনক্লুশন দিই, আমি বলেছি 15 আগস্টে বাঙালি জাতিকে এতিম করে দেওয়ার পরে যখন নাকি মানুষ প্রতিবাদ করার জন্য 7 নভেম্বর একটি ঐক্যবদ্ধ হয়েছিল, 7 নভেম্বরে রুহুল কবির রিজভী আহমদ আমাদের বিএনপির মুখপাত্র স্পষ্ট করে বলে দিয়েছেন, গতকাল না গত পরশু, গতকাল আজকে পরপর 3 দিন এখনো বলে যাচ্ছেন, একটু আগেও বলে যাচ্ছেন যে 7 নভেম্বরে সবার অনুমতি দেয় নাই, 8 নভেম্বর অনুমতি দেয় নাই। যেদিন অনুমতি দিবে সেদিনের জনসভা আমরা করব। কিন্তু আওয়ামী লীগ নিজকে একটি গণতান্ত্রিক দল হিসাবে, প্রাচীন দল হিসাবে, মুক্তিযুদ্ধের সপক্ষের দল হিসাবে যারা আজকে নিজকে বাহাবা কুলাবার চেষ্টা করে, সেই দলে আজকে গণতন্ত্র কতটুকু রক্ষা করেছে, একটি বৃহত্তম রাজনৈতিক দলকে 7 নভেম্বরের জনসভা করতে দেন না। ফারুক ভাই, আপনি অনুমতি নিয়ে বলছেন, তাজুল ভাই যে প্রশ্নটি তুলেছেন, আপনারা যে বিপ্লব সংহতি দিবসের কথা বলেন, সেখানে বিপ্লব সংহতি দিবস এটি কি করে হয়? কারণ সেখানে কর্নেল তাহের, যিনি আসলে সামরিক বাহিনীর চাকরিতেও ছিলেন না, তাকে আসলে ফাঁসি দেওয়া হয়েছে সামরিক আদালতে। আমি এটা সংক্ষিপ্ত উত্তর দিতে যাই, আজকে যারা খালেদ মোশাররফ বা কর্নেল তাহেরের কথা বলে উচ্ছ্বসিত হচ্ছেন, জাহির করতে চেষ্টা করছেন, তাদেরকে 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবে ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে নৃত্য করতে আমরা দেখেছি, জিন্দাবাদ দিতেও দেখেছি জিয়াউর রহমানকে আয়না। আজকে কেউ কেউ বলছেন 7 নভেম্বরের সৈনিক হত্যা দিবস, কেউ কেউ বলছেন আজকে বিপ্লব সংহতি দিবস। আমরা বলছি বিপ্লব সংহতি দিবস বলার কারণ, যেদিন সেনাবাহিনী বলেন, সৈনিক বলেন, জনতা বলেন, যে যৌথ আন্দোলনের মাধ্যমে জিয়াউর রহমানকে নিয়ে এসে আজকে বাংলাদেশের জাতীয়তাবাদ এবং বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের যে রূপ আমরা দিয়েছি, সেই কারণে আজকে তারা কর্নেল তাহেরকে নিয়ে যে উচ্ছ্বসিত করছে। কর্নেল তাহের একজন মুক্তিযোদ্ধা, আমি একজন মুক্তিযোদ্ধা, আমি অস্বীকার করব না, কিন্তু আইনের শাসন বলতে একটা জিনিস তো বাংলাদেশে আছে, অতীতও ছিল। কর্নেল তাহেরকে কি কারণে সেদিন সামরিক বাহিনীতে, সামরিক বাহিনীর মধ্যে হওয়ার পরে কেন তাকে এই আইনের আওতায় এনে ফাঁসির কাস্টে ঝুলানো হলো, সে বিষয়ে আলোচনা নিয়ে আসেন। অবশ্যই আলোচনা, যে বিপ্লব সংহতির কথা বলা হচ্ছে, সেই বিপ্লব সংহতির নেতৃত্বদানকারী একজনকে কেন আবার ফাঁসিতে ঝুলতে হলো, সেই বিষয়ে আমরা একটু জনাব কামরুল ইসলাম চৌধুরীর মন্তব্য শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। জনাব কামরুল ইসলাম চৌধুরী, আপনি কি মনে করছেন যে 7 নভেম্বর যেভাবে বিএনপি পালন করছে, যেভাবে জাসদ পালন করছে, যেভাবে সরকার এটিকে দেখছে, আপনার দৃষ্টিভঙ্গিটা একটু শুনতে চাইব। সত্যিকার অর্থে 7 নভেম্বর নিয়ে 3 ধরনের অভিমত এই মুহূর্তে প্রধান। একটা হচ্ছে যে 7 নভেম্বর বিপ্লব দিবস কেউ বলেন, কেউ বলেন এটা বিপ্লব দিবস না, এটা
আবার আরেকটা মত হচ্ছে যেমন জাসদের ইনু ভাইদের অভিমত, কিন্তু আসলে এটি কি, এটি হয়তো বাংলাদেশের আরো 20 বছর পরের ইতিহাস বলবে, কারণ তখন নির্মোহভাবে ইতিহাসটা বিশ্লেষণ করা যাবে। এই মুহূর্তে যেমন আমি নিজেও যেহেতু ওই সময়ে ঘটনা প্রবাহ দেখেছি, চোখের সামনে দেখেছি অনেক কিছু, কিন্তু সেই বিষয়গুলো এখন বললে আমার যে ওই সময়ের ভাবাবেগ, হ্যাঁ, আমি নিজেও জাসদ বা রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম, তাহলে আমার অভিমতটা কিন্তু টিল্টেড টুয়ার্ডস জাসদেই হবে। কিন্তু জাসদই তো এখন জাসদের টিলটেস না, ইনু ভাই তো এখন আওয়ামী লীগ করে। না, জাসদের তো অনেক টুকরা, মানে বহুধা বিভক্ত। জাসদ তো অনেক টুকরো হয়ে গেছে, হ্যাঁ অনেক টুকরো হয়ে গেছেন না। ওই সময়ে যারা মধ্যমণি ছিলেন তারা কিন্তু এখন পাদপ্রদীপের আলোর মধ্যে নাই। জি, আবার সেই সময় কর্নেল তাহের বা তাহেরের সঙ্গে খালেদ মোশাররফের সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক, জিয়াউর রহমানের সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে আবার টানাপোড়েন আছে। সেইগুলো কিন্তু সেই সময়ে যারা জেনারেল ছিলেন বা সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্কের যে বাঁধনগুলো, এবং সেই বাঁধনগুলোর মধ্যে শিথিলতা এবং সেখানে কিছু ডেফিসিট আছে। সেই ডেফিসিটগুলো কিন্তু কারণ এইটি এক সময় আমরা আসলে পরিষ্কার করে নিশ্চয়ই এগুলি নিয়ে আলোচনা করতে পারবো। তার আগে তাজুল ভাই, আমাদের একজন দর্শক সারোয়ার, উনি আপনাকে একটু বলছেন যে কর্নেল তাহেরের যে বিপ্লবী সৈনিক সংস্থা এবং তার আদর্শ এবং আওয়ামী লীগের সাথে যে তার আন্তঃসম্পর্ক, সেইটিকে আপনি কিভাবে দেখেন, কিভাবে বিশ্লেষণ করেন? না, কর্নেল তাহেরের যে আওয়ামী লীগ বিপ্লবী সৈনিক গোষ্ঠী অথবা যেটাই বলেন, আমি এর সাথে আমার কাছে বিষয়টা হলো যে পরিষ্কার, বঙ্গবন্ধুকে 15 আগস্টে হত্যা করা হয়েছে এবং যারা হত্যা করেছেন ডালিম, ফারুক, রশিদরা, সেদিন জিয়াউর রহমান সাহেব উপসেনা প্রধান ছিলেন। ওনাদের পৃষ্ঠপোষকতা আশীর্বাদে তখন গণভবন সহ বঙ্গভবনে তারা বঙ্গভবনে অবস্থান করছিল এবং রাষ্ট্রের অদৃশ্যমান চালিকা শক্তি তাদের হাতে ছিল এবং সেখানে গোটা জাতি জানে যে জিয়াউর রহমান সাহেব সেদিন তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছিলেন। কর্নেল ফারুক রশিদ, আপনার খালেদ মোশাররফ সহ ওনারা এইটাকে মানেন নাই। আমরা যা দেখেছি, আমি সত্য সাদা চোখে যা দেখেছি তাই বলবো। তো সেদিন মানেন নাই এবং তার প্রতিবাদ করেছেন। প্রতিবাদ করার পরে জিয়াউর রহমানকে তাদের সাথে পান নাই। পেয়েছে কারা? কর্নেল তাহের রায়, সেদিন তারা পেয়েছেন। তো এখানে আমাদের একটা বড় ধরনের কষ্ট যে যখন খালেদ মোশাররফরা যখন নাকি প্রতিবাদ করলেন, যখন নাকি বঙ্গবন্ধু হত্যার পরে জিয়াউর রহমান সাহেবদের উচিত ছিল, দায়িত্ব ছিল তাদের রাষ্ট্রপতিকে রক্ষা করা, তারা রক্ষা করতে ব্যর্থ হওয়ার পরে তারা সেদিন কিনা আমরা তার প্রতিবাদও করেন নাই। অথচ আর যারা হত্যা করেছেন আত্মস্বীকৃত খুনিদেরকে তারা সেদিন আশ্রয় দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন, পৃষ্ঠপোষকতা করেছেন। তো স্বাভাবিকভাবে খালেদ মোশাররফের সেদিনের ভূমিকা এবং খালেদ মোশাররফকে হত্যা করা এবং সেই হত্যার মাধ্যম দিয়ে জিয়াউর রহমানের উত্থান হলে এটা আমার জন্য সুখের হবে না এবং বাঙালি জাতির জন্য সুখের হওয়ার কোনো কারণ নাই। যদি আমি বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করি, বাংলাদেশকে আমি যদি বিশ্বাস করি এবং বাংলাদেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসাবে আমার মনের মধ্যে যন্ত্রণা আছে এবং থাকবে। বক্তব্য একদমই পরিষ্কার। ফারুক ভাই, আপনার জন্য দর্শকদের প্রশ্নটা একটু ভিন্ন ধরনের। তারা আপনাকে জানতে চাইছে ওই সময়কার প্রেক্ষাপট এবং সাধারণ আপনার যারা ভোটার, আপনি 5 বারের নির্বাচিত এমপি, আপনার যারা ভোটার তারা এইসব ঘটনাগুলি কিরকম দেখে, কিভাবে বিশ্লেষণ করে আপনার কাছে? তারা আসলে বিষয়টা 1991 সালে নির্বাচনের পরে আজ পর্যন্ত 2016 শেষ দিক পর্যন্ত যে বাংলাদেশের যেসব রাজনৈতিক প্রেক্ষাপটগুলো, এই যে 75-এর 7ই নভেম্বর নিয়ে আমি এখন যাদেরকে নির্বাচনী এলাকায় রাজনীতিতে সম্পৃক্ততা থাকি তাদের ভাষ্য হলো যে প্রকৃত রহস্যটা উদ্ঘাটন হোক, প্রকৃত ঘটনাটা ইতিহাসে লিপিবদ্ধ হোক, যেন 40 বছর পরেও আমরা এটা একাডেমিক কথাগুলো বলতে পারি। সে কারণে আমার মনে হয় তাজুল ভাইরা, আমাদের প্রেস ক্লাবের সেক্রেটারি মহোদয় স্যার যেসব কথাগুলো বলছেন, এখানে কর্নেল তাহের, খালেদ মোশাররফ, ইগোর প্রশ্ন, ইনু এখন যে কথা বলছেন, বাদল, মঈনুদ্দিন খান বাদল যে কথা বলছেন, এসব কথা সব মিলিয়ে একটাই বিশ্লেষণ আমি করতে পারি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা নিয়ে। আমি যে বিএনপি করি বা 7ই নভেম্বর বিপ্লব সংহতি দিবসকে সমর্থন করি, সেই বিষয়টা বড় না। বিষয়টা হলো জিয়াউর রহমানকে
টেনে নিয়ে আসলো কোন প্রেক্ষাপটে, জিয়াউর রহমান বাংলাদেশে এসে কি করলেন, এবং অতীতে যারা জিয়াউর রহমানকে এখনো বলেন শেখ মুজিব হত্যার সাথে বা বঙ্গবন্ধু কিলিং এর সাথে জড়িত, এসব কথাগুলো এখনো তারা বলেন। আমার বন্ধুবর তাজুল ইসলাম সাহেব কাছে আপনার মাধ্যমে আমি প্রশ্নটা রাখতে চাই, দয়া করে ভবিষ্যৎ বংশধরের জন্য, যে তখনকার প্রেক্ষাপটে বঙ্গবন্ধুকে কোনটা কারা করলো, কারা বঙ্গভবনে যে শপথ নিলেন, কারা সেদিন স্পিকারের দায়িত্ব পালন করলেন, এই বিষয়গুলো সার্বিকভাবে জানানো দরকার। সেখানে আমি মনে করি যে আপনি যেই কথাটা আমি এখন বলতে চাচ্ছি, যে প্রকৃত ঘটনাটা বাইরে হওয়া উচিত। আমরা জিয়াউর রহমানের কথা বলবো, ইউনূস সাহেব তার কথা বলবো, একটা কথা এসে যায় যে গত 3 দিন গভীর সমুদ্রে যে ডিপ্রেশনটা হয়েছে, সে ডিপ্রেশনটাও মনে হয় বিএনপি জামাতের ষড়যন্ত্রের কারণে হয়। সেই জন্য তারা এখন কেউ বলে সৈনিক হত্যা, কেউ বলে আমরা বলি সংহতি বিপ্লব দিবস, কেউ বলে যে জিয়াউর রহমানের ক্ষমতা লুপে নেওয়ার একটা পরিকল্পনা। এগুলা সবই বিটা। জিয়াউর রহমানকে আমরা এইটুকু বুঝি, সেনা জনগণ যৌথভাবে, কর্নেল তাহের অবদান আমি অস্বীকার করব না, কিন্তু কর্নেল তাহের পরবর্তীতে সেনাবাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টি যে কোনো সুযোগ পান নাই, কোনো সুযোগ তিনি পান নাই। স্বাধীনতা শেষ হওয়ার পরে তিনি নজরদারিতে বন্দী, তারপর হচ্ছে সামরিক আদালতের বিচার, মৃত্যুদণ্ড। না না, চেষ্টা করেছেন বিধায় তার মৃত্যুদণ্ড হয়েছে। চেষ্টা করার সুযোগই পান নাই। না না, অবসরে গেলেই যে চেষ্টা করতে সামরিক আদালতে অবসরে যাওয়া একটা লোকের বিচার হয় কিনা আমি ঠিক জানি না। আজকে কর্নেল তাহেরের জন্য যাদের প্রাণ, যারা আজকে কর্নেল তাহের দিবস, যারা আজকে কর্নেল তাহেরের জন্য চোখের অশ্রু ভাসাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, তারাও সেদিন এই জিয়াউর রহমানের জন্য চেষ্টা করেছেন আপনি একটু সংক্ষেপে এটার ব্যাপারে একটু বলবেন কিনা? সংক্ষেপে এখানে আমার বক্তব্য পরিষ্কার যে আমরা নির্মম হত্যাকাণ্ডের মাধ্যম দিয়ে বঙ্গবন্ধুকে হারিয়েছি। জিয়াউর রহমান তার দায়িত্ব পালন করেন নাই পরবর্তীতে, এবং তখনও করেন নাই হত্যাকাণ্ড যখন ঘটে, এবং পরবর্তীতেও কোনো দায়িত্ব পালন করেন নাই। বরংস হত্যাকাণ্ডের বেনিফিশিয়ার হিসাবে উনি এদেশে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছেন এবং রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছেন। করে এরপরে দিয়ে দেখা গেল যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সপক্ষের লোকদেরকে, সেদিন বঙ্গবন্ধুর অনুসারীদেরকে বিভিন্নভাবে হ্যস্ত করার থেকে আরম্ভ করে দলিত মথিত করেছেন। আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা তার এরকম নির্মম হত্যাকাণ্ডের পরে দেশে ফিরে আসতে পারেন না, তাকে আসতে দেওয়া হয়নি। আসার পরে তার বাবার বাড়িতে, সে 32 নম্বর বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি, এবং উনি তখন মাথা ঢুকেছেন গেটের মধ্যে। এই সমস্ত ঘটনা কি আমরা জানি না? এগুলো কি আমাদেরকে ব্যথা দেয় না? এগুলো কি আমাদেরকে কষ্ট দেয় না? আমি কি কারণে সেদিন আমার কাছে 7 নম্বর কি জন্য খুশির দিন হবে? কারণ জিয়াউর রহমান সেদিন ক্ষমতা নিয়েছেন, এবং ক্ষমতা নেওয়ার পরে বাংলাদেশের ইতিহাসকে বদলে দেওয়ার চেষ্টা করছেন, ধর্মকে টেনে নিয়ে আসার চেষ্টা করছেন। আজকে যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নিয়ে যে সমস্ত বিষয়াদি আজকে আপনি বলতেছেন, সেই সমস্ত সকল ঘটনাগুলোই কিন্তু ওখান থেকে উৎপত্তি। নাইলে এরকম বাংলাদেশের এই বক্তব্যটি আমার কাছে খুবই আকর্ষণীয় মনে হয়েছে এই কারণে যে জিয়াউর রহমানের 3 বছরের শাসনামল আমরা আসলে 15 বছর 20 বছরও সেই শাসনামল থেকে বাইরে হতে পারতেছি না। এরপরে দিয়ে এরশাদ সাহেব এসেছেন, এরপরে দিয়ে ওনার আদর্শিত দল জিয়াউর রহমান ক্ষমতা থাকাকালীন সময় যে দল গড়েছেন, এবং সেই দলও আবার একই পথে হেঁটেছেন, এবং স্বাধীনতা বিরোধীদেরকে, যুদ্ধ অপরাধীদেরকে এদেশে প্রতিষ্ঠিত করেছেন, করে এদেশে ধর্মকে একটা রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে এখন সুবিধা নেওয়ার চেষ্টা করে। এটা তো আমরা জানি, সবাই আপনি জানেন, আমি জানি, ফারুক ভাই কি এটা জানেন না? এবং সেদিন শপথের কথা উনি বলেছেন, আমি ফারুক ভাইয়ের বক্তব্যটা উত্তর দিই। আপনাকে বন্দুকের নলে বঙ্গভবনে নিয়ে যদি শপথ করানো হয়, সেদিন আমি করব না, আপনি করবেন না, আমি বিশ্বাস করি যে এরকম বহু মানুষ করবে না, এবং সবাই করেন নাই, এবং সবাই করে নাই, সবাই। এই যে আপনি বলছেন এই যে আপনি করবেন না, আপনার অন্তরে যে যন্ত্রণা আছে সেখান থেকে আজও এত বছর পরে আপনি সেই যন্ত্রণার একটা আমি করব না। যাই হোক, আমি একটা বিরতি নিতে পারি, আমি একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এসে জলালউদ্দিন ফারুক ভাই আপনার কাছে জানতে চাইবো যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে একটি বিবৃতিতে বলেছেন ব্রাহ্মণবাড়িয়া ঘটনাটা নিয়ে যে একটি মহল বিশেষের ষড়যন্ত্র, এই হামলার ঘটনা আওয়ামী লীগ বিএনপি উভয়েরই জড়িত থাকার কিছুটা প্রমাণ পাওয়া যায়, তাহলে একটি বিশেষ মহল বলতে তিনি আসলে কাকে বোঝাতে চাচ্ছেন আমরা একটা বিরতি নিয়ে জানবো আপনার কাছ থেকে।
ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমরা বিরতির মধ্যেও এই আলোচনা করছিলাম, তবে জনাব জালালউদ্দিন ফারুক, মহল বিশেষের ষড়যন্ত্র যেখানে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ বিএনপির উভয়ে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনাটি বলছে, সেই ক্ষেত্রে এই মহল বিশেষের ষড়যন্ত্র বলতে আমরা আসলে কাকে বোঝাচ্ছি? এইটা আবার ওইদিকে নাসিরনগরে চলে গেলাম। তার আগে আমার তাজুল ভাইয়ের একটা কথা উত্তর দিতে পারি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেদিন টেলিফোন করে সেনাবাহিনীর প্রধান শহীবুল্লাহকে বলল যে আমাকে বাঁচাও, সেনাবাহিনী আক্রমণ করেছে, সেদিন উনি ওনার টেলিফোনে উত্তর না দিয়ে ওনার বাসায় আলোচনায় বসছেন। যাক, এটা আপনার মনে রাখা উচিত যে সেই শফিউল্লাহকে আপনাদের মাননীয় প্রধানমন্ত্রী এমপি করেছেন পরবর্তী। বিশেষ মহল বলতে আমরা বুঝি যা আপনি উপস্থাপিত একটু আগে বলেছেন, মাননীয় মন্ত্রী সাইদুল হক নিয়ে কথা হচ্ছে, পত্রিকায় প্রকাশিত হচ্ছে আওয়ামী লীগের কুন্দল নিয়ে একটা ফেসবুকের স্ট্যাটাস সেটা দেখা গেছে। সে কারণে আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন বিশেষ মহল, অর্থাৎ আওয়ামী লীগকে নির্দিষ্ট করে কথা উনি বলার বুঝাবার চেষ্টা করছেন হয়তোবা যে আপনারা ক্ষমতা, ইউএনও ওসি সেখানে আছে, ইউএনওকে মনে প্রত্যাহার করা হয়েছে, যেখানে একটা সভা সমিতি করার অনুমতি পাওয়া যায় না, বিএনপি এলাকায় থাকতে পারে না বিভিন্ন মামলা হামলার কারণে, সেখানে একটা হিন্দু মন্দিরে আমাদের সংখ্যা গরু মানুষের বাসা বাড়িতে আক্রমণ হচ্ছে, সেখানে প্রশাসন কি করলো? সেখানে প্রশাসনের ব্যর্থতা কেন? জানে এত গোয়েন্দা থাকার পরও কেন এই হামলাগুলো হলো? এই জন্য আমরা মনে করি যে অতীতে যেভাবে আমাদের উপরে এই পল্টন থানার মামলা, ভাটারা থানার মামলা, এই যে মানে অনুকরণ করে মামলাগুলো দেওয়া হয়েছে, সেই কারণে আমি মনে করি যে এগুলো তারা একটা পরিকল্পিতভাবে তৈরি করে সামনে আমাদেরকে বিভ্রান্তিতে ফেলায় মামলা দায়ের করার জন্য একটা পরিকল্পনা বলে আমি মনে করি। কামরুল ভাই, আপনি কি মনে করেন প্রশাসনের ব্যর্থতা এবং নিষ্ক্রিয়তার কথা যেটা বলা হচ্ছে সেইটা কি আসলে ঠিক? এরকম ষড়যন্ত্রের অংশ হিসেবে প্রশাসনিক ব্যর্থতা দেখাচ্ছে বা নিষ্ক্রিয়তা দেখাচ্ছে? ষড়যন্ত্র আমি মনে করি না, আমি মনে করি যে এটা প্রশাসনিক ব্যর্থতা। কারণ হচ্ছে যে যদি প্রশাসন যদি অ্যাক্ট করত তাৎক্ষণিকভাবে তাহলে এটা প্রশমন করা যেত, অন্তত মানে জনগণ ভাবতো, মানুষ ভাবতো যে প্রশাসন অ্যাক্ট করেছে, অর্থাৎ এই সমস্যাটা তারা মোকাবেলা করেছে, কিন্তু তারা তো অ্যাক্টই করে নাই। ইউএনওকে প্রত্যাহার করা হলো, তার কিছু বক্তব্যের মাধ্যমে এবং নাসিরনগরে যে এমপি আছেন সাইদুল হক মন্ত্রী, তার কথাতে বোঝা যাচ্ছে যখন একদল মানুষ বিক্ষুব্ধ হলো, তাদের ধর্মকে অবমাননা করা হয়েছে বলে, এবং তারা যখন আসতে থাকলো তখন তাদেরকে আসলে থামানো সম্ভব ছিল কিনা? আপনি কি মনে করেন আসলে ওই সময় কি থামানো সম্ভব ছিল? এটা আসলে হচ্ছে ক্রাইসিস ম্যানেজমেন্ট, যেমন ডিসি, এসপি, তারপর হচ্ছে টিএনও, ওসি, এদের কিন্তু পোস্টিংটা দেওয়ার আগেই কিন্তু এদের এক ধরনের ব্রিফিং হয় যে ক্রাইসিস ম্যানেজমেন্ট কারা করতে পারে। আপনি কি একটু খুব সবাই করতে পারে না, যারা করতে পারে তাদেরকেই কিন্তু আসলে ফিল্ডে পোস্ট দেওয়া হয়। কারণ হচ্ছে যে ওই এলাকায় তারাই কিন্তু রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করে, রাষ্ট্রের কর্তৃত্বটা তারাই কিন্তু এখানে প্রয়োগ করে। আপনি কি তারাই করতে পারেন যারা। জি, আপনি কি অভিযোগটি মানবেন না যেটি কামরুল ইসলাম চৌধুরী বলছেন, যে যিনি ফারুক ভাই অভিযোগ করছিলেন যে আসলে কোনো একটি ষড়যন্ত্রমূলক ভাবে তাদের বিরুদ্ধে আরো বেশি মামলা করার জন্য, বিএনপির বিরুদ্ধে আমি বলছি, সেটি করার জন্য ফেইলিওর ক্রাইসিস ম্যানেজমেন্টে ব্যর্থতা? ফারুক ভাই যেটা বলেছেন এটা আসলে উনি ওনার দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন নাকি শুধুমাত্র রাজনৈতিক একটা ট্রাম্প কার্ডের বক্তব্যের মতন করে বলেছেন আমি জানি না, তবে এখানে আমার মনে হয় না এরকম কোনো ঘটনা আছে। আমি কামরুল সাহেবের বক্তব্যের সাথে আংশিক নয়, প্রায় কাছাকাছি আমার বক্তব্যের মিল থাকবে, এটা স্বাভাবিকভাবে। আমি মনে করি যে রাষ্ট্র, আমি মনে করি না, এটাই বাস্তব যে রাষ্ট্র আপনার সকল নাগরিকের নিরাপত্তা দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ, এবং সেখানে যদি কোথাও কোনো রকম ব্যত্যয় ঘটে সঙ্গত কারণে রাষ্ট্রকে সে দায়িত্ব অস্বীকার করার যেমনি সুযোগ নেই, তেমনিভাবে স্বাভাবিকভাবে ওখানকার রাষ্ট্রের যে সমস্ত নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা আছেন এবং পলিটিক্যাল নেতৃবৃন্দরা আছেন, স্বাভাবিকভাবে প্রাথমিকভাবে এটা এইভাবে আমরা না বলার কোনো সুযোগ নেই যে তারা সেখানে সফল হন নাই। আর পাশাপাশি সেখানের পরিস্থিতিটা কীরকম ছিল এবং কি কারণে তারা সেই সমস্ত সময়ে তাদের দায়িত্বগুলো পালন করে নাই, এটা অধিকত তদন্তের মাধ্যম দিয়ে সমস্ত ঘটনাটা উদ্ঘাটিত হবে। এবং আমি মনে করি এখানে আমরা পরিষ্কার বুঝি যে কি রসরাজ একটা অর্ধশিক্ষিত লোকের ফেসবুকে হ্যাকিং করে একটা ঘটনা, আর ওর পক্ষে তো এরকম একটা কিছু আপলোড করা সম্ভব না, এটা পরিষ্কার সবাই বুঝে। কিন্তু কারা এটাকে ইনসার্ট করেছেন এবং এটার কে কারা তাৎক্ষণিকভাবে রিয়্যাক্ট করেছেন, যারা রিয়্যাক্ট করছেন
এবং যারা নাকি এটা আপনার আপলোড করেছেন, এই- আমি মনে করি যে এই প্রসঙ্গে- উভয়ের মধ্যে একটা যুগসূত্রের Right, মাধ্যমে এই প্রসঙ্গে- একটা জনমত সৃষ্টি করা হয়েছে এই এবং জনমত সৃষ্টি করে মানুষকে সাধারণ সরল মনা মানুষদেরকে উস্কিয়ে দেওয়া হয়েছে, Right, এই উস্কিয়ে প্রসঙ্গে- একটা পরিস্থিতি সৃষ্টি করা এই হয়েছে। প্রসঙ্গে মেজর হাফিজকে আমি একটু উদ্ধৃত করতে চাই। নাসিরনগর হামলায় আওয়ামী লীগ জড়িত এটি উদ্যোগ করে যে বিএনপি নেতা মেজর হাফিজ বলছেন বর্তমান সরকার নির্বাচিত না হলেও তাদের ধন্যবাদ দিতে চাই যে নাসিরনগরের ঘটনাটি কারা ঘটিয়েছেন তাদের দলীয় নেতাদের শাস্তি দিয়ে তাদের স্বরূপ জনসমক্ষে উন্মোচন করেছেন বলে। এটি আওয়ামী লীগের লোকেরাই করেছেন। আপনি যেই ষড়যন্ত্রের কথা বলছেন সেটি আসলে প্রকাশিত বা প্রচারিত আওয়ামী হচ্ছে। লীগের লোকেরা করেছে, হাউ কুড ইউ আর গিভিং দিস কাইন্ডস অফ কারণ আওয়ামী লীগের এখন আমি বলি শুনেন, আমি আপনার একটা কথা বলি, এইভাবে একটা আমাদের মধ্যে সত্যি দুর্ভাগ্যজনকভাবে গোটা জাতিকে কনফিউজ করার জন্য আমরা এভাবে কিছু বক্তব্য দিই। আমার কথা এবার যদি আমি বলি যে এভাবে আওয়ামী লীগ বলতে কারা, এখন এদেশের আপনার 16 কোটি মানুষের মধ্যে আমি তো মনে করি 60% যে আওয়ামী লীগ করে, তাহলে এর মধ্যে দিয়ে আওয়ামী লীগের পদস্থ নেতা, আওয়ামী লীগের পদস্থ নেতা তারা, আওয়ামী লীগের পদস্থ নেতা এবং তারা উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন না পাওয়ার জন্য ঘটনা ঘটিয়েছে। তাহলে আপনার অনেক বিষয় মনে থাকে, আমার ধারণা যে এটা আপনি মনেই করতে পারবেন, মনে না করলে আমি আপনাকে সাহায্য করছি। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর যখন ফিরে আসবো, সেই ফিরে আসার পরে আমি একটু ফারুক ভাই আপনাকে একটু মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারেক আলীর একটি কথা উদ্ধৃত করতে চাই। সেটা হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সাম্প্রদায়িকতার বিষয়ে যে ব্যবধান ছিল তা ছোট হচ্ছে, এটা শঙ্কায় ফেলে দিচ্ছে। আপনি এই বক্তব্য সম্পর্কে আপনি একটা মত জানতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। আজকের বাংলা ফিরে এলাম আজকের বাংলাদেশে। জলালউদ্দিন ফারুক ভাই, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সাম্প্রদায়িকতার বিষয়ে যে ব্যবধান ছিল তা ছোট হচ্ছে, শঙ্কায় ফেলে দিয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারেক আলী বলছেন এই কথা। আচ্ছা, বিষয়টা হলো কমিয়ে আনছেন, মানে দূরত্ব কমিয়ে যাচ্ছে। যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আগে শুধু বিএনপি সাম্প্রদায়িক দল ছিল, এখন আওয়ামী লীগ সাম্প্রদায়িক দল হচ্ছে। না, আস্তে আস্তে কমাবার চেষ্টা, যে এই দুইটাই সাম্প্রদায়িক দল। আমার মনে হয় কেন উনি বললেন এই বিষয়ে আমি যেতে চাই না, গেলে উনি মনোকষ্ট পাবেন। বিষয়টা হলো এইভাবে আস্তে আস্তে কমতে কমতে সাম্প্রদায়িক চেয়ে এই যে বাংলাদেশে 2014 সালে আমাগো যা কথার কথা এসে যায় যে আমাগো ছাড়া তাজুবেরা ভোট করছে এবং আমাদের ছাড়া তারা সার্চ কমিটির মধ্য দিয়ে নির্বাচন কমিশন গঠন করছে, কতগুলা ব্যবধান যে আমাদের দূরে ছিল, আস্তে আস্তে কমিয়ে আনতেছে। এই জন্য আপনি বিএনপি আওয়ামী লীগ হয়ে যান, আওয়ামী লীগ বিএনপি হয়ে যান, এটা বিষয় না। বিষয়টা হলো আস্তে আস্তে আরো আমরা দুইজন আরো দুইটি বৃহত্তম রাজনীতির কাছাকাছি আসবে, দেশে একটা সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হবে, একটা সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন হবে। এটাই আমি এই প্রশ্নের উত্তর দিতে চাই। আপনার কাছে কি মনে হয় এই প্রশ্নটি আপনি কেউ অ্যাড্রেস করেন? আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সাম্প্রদায়িকতার বিষয়ে যে ব্যবধান কম ছিল সেটি যে ছোট হচ্ছে, এটি আওয়ামী লীগের জন্য অনেক গর্বের কিনা, আওয়ামী লীগের জন্য অনেক ভালো লাগার কিনা? আমরা জলালউদ্দিন ফারুক ভাই এবং আমরা দুজনে যে কথা বলেছি, দর্শকরা শুনেছে, দেখেছে। আমাদের মধ্যে সাম্প্রদায়িকতার দুজন অন্তত লালন করি না, এবং বাংলাদেশ আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধের একটি রাজনৈতিক দল। অতএব স্বাভাবিকভাবে এটার সাথে ব্যবধান কমা বাড়ার কোনো সুযোগে নাই, কারণ আওয়ামী লীগ ইজ দেয়ার 0% অফ দ্য সাম্প্রদায়িকতা নিয়ে জন্ম হয়েছে এবং এটা কিন্তু এখনো লালন করে। অতএব এখানে কমার কোনো সুযোগ নাই, আর কখনো বাড়েও নাই। তো আমি এখানের মধ্যে আমার পরিষ্কার মন্তব্য হলো এটা। কামরুল ভাই, আপনি কি মনে করছেন? আমাদের কাছে যে প্রপঞ্চটি, সেই প্রপঞ্চটি অনেকটা এরকম বা ফেনোমেননটা এরকম যে শাহবাগে গণজাগরণ মঞ্চের পরে হেফাজত ইসলামের উত্থান, ব্লগার হত্যা, শাপলা চত্বর, যুদ্ধাপরাধীদের ফাঁসি ইত্যাদি বিভিন্ন ঘটনার মধ্যে দেশের ধর্মীয় রাজনীতির সঙ্গে আওয়ামী লীগের এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে, যেটি ঐতিহাসিকভাবে দূরত্ব ছিল, দূরত্বটি আসলে বেড়েছে। কোন বিশ্লেষক বলছেন যে এই দূরত্বটি অনেকখানি বেড়েছে। এসব কারণে কি ব্রাহ্মণবাড়িয়ার মতো ঘটনায় বা রামুর মতো ঘটনা সহ্য করে বা কিছুটা ইন্ধন দিয়ে কিছুটা নিমরাজি থেকে আওয়ামী লীগ যে সংখ্যা গরিষ্ঠদের ভোট তোষণের টানার একটা চেষ্টা করে কিনা? না, আমার মনে হয় না এটা আসলে ওইভাবে সরলীকরণ করা যাবে। এগুলো আসলে বিচ্ছিন্ন ঘটনা, এবং কোনো জায়গায় হচ্ছে স্থানীয় রাজনীতির ব্যাকলাশ, হয়তো দেখা গেল ইনার পার্টি কনফ্লিক্ট, পার্সোনাল রাইভালরি, এরকম অনেকগুলো কারণ, ইন্ডিভিজুয়ালসের ইচ্ছা অনিচ্ছা বা তার ইগোর কারণে এগুলো ঘটে। কিন্তু শেষ বিচারে যেটা হচ্ছে ক্রাইসিস ম্যানেজমেন্টটা যদি আমাদের স্থানীয় প্রশাসন যদি চমৎকারভাবে করতে পারে, তাহলে কিন্তু এই ঘটনাগুলো তাৎক্ষণিকভাবেই মানে ফেস করা যায়, মোকাবেলা করা যায় এবং দমন করা যায়। এখন আমাদের এখানে হচ্ছে কি যে আমরা অনেক সময় নাকে তেল দিয়ে ঘুমাই।
গ্রাম গ্রামান্তরে অনেক সময় আমাদের ওই যে স্থানীয় প্রশাসন, হ্যাঁ, তাদের নিয়ন্ত্রণ ওইভাবে থাকে না। তারপরে আমরা অনেক কিছু কমপ্লাই করতে পারি না। আমরা আমাদের যে এনফোর্সমেন্ট, হ্যাঁ, এনফোর্সমেন্ট রিজিমটা কিন্তু অন্যান্য ক্ষেত্রে, যেমন আমাদের প্রশাসন অন্য কাজে যত ব্যস্ত থাকে, এই কাজগুলো করবার ক্ষেত্রে কিন্তু তারা সেই রকম ভাবে তড়িঘড়ি মানে শাসন করতে পারে না। হ্যাঁ, তাদের ওই যে ক্রাইসিস ম্যানেজ করার ইয়েটা, ক্যাপাসিটিটা আসলে যেমন রাজনৈতিক কারণে তারা যতটা মানে উচ্ছ্বাস নিয়ে, অনেকটা বলা যায় উৎসাহ নিয়ে তারা কাজ করে, মানে সামাজিক কাজগুলো বা এই সম্প্রীতির বন্ধনটা অটুট রাখার ক্ষেত্রে কিন্তু তারা আসলে। ফারুক ভাই, বিএনপি আবার একটু ফিরে আসি। ফারুক ভাই, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন ব্রাহ্মণবাড়িয়া ঘটনার পরে বিএনপির যে ইনিশিয়াল রেসপন্স, সেটা করতে অনেকখানি দেরি হয়েছে, বা 3 দিন বা 4 দিন লেগেছে। এর কারণ কি বলে আপনি মনে করেন? বিএনপি সব ঘটনার ক্ষেত্রে একটি ইনস্ট্যান্ট প্রতিবাদ জানায়, প্রতিক্রিয়া জানায়, এই ক্ষেত্রে বিএনপি একটু চুপ ছিল, এর কারণ কি বলে? আসলে আপনি আগে তো বলেছি একজন বিজ্ঞ উপস্থাপক, আসলে বিষয়টা কি বলবো, যে আগামীকাল একটা মিটিং করতে পারলাম না, এখনো অনুমতি পাইনি। আমি আশা করি এখনো রাতে অনুমতি দিবে, আমি এখনো আশা করি আজকে না দিয়ে কালকে দিবে, কালকে না বলছি। এই যে একটা জিনিস, একটা ঘটনা ঘটে গেল, রামপাল নিয়ে একটা ঘটনা ঘটে যাচ্ছে, বাংলাদেশে তেলের দাম, বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে, একটা ঘটনা ঘটে যায়। এগুলা তো একটা বুঝে শুনে আলোচনা করে খোঁজ খবর নিয়েই তো কথাগুলো বলতে তাজুল ভাই নড়েচড়ে বসছেন, কারণ তিনি অনেকগুলি গণশুনানির মধ্যে দিয়ে গেছেন এগুলি। না, সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে মূল ঘটনাটা আওয়ামী লীগের 2 প্রতিদ্বন্দ্বী এমপি মন্ত্রীর মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলা বিচার বিশ্লেষণ করে আমরা তদন্ত করে কথাগুলা বলার জন্য আমরা এই প্রতিনিধি পাঠিয়েছি। এই জন্য আমরা মনে করি যে সরকারি দলের 2 গ্রুপের ইন্ধনের কারণে আজকে এই সাম্প্রদায়িকতার সৃষ্টি হয়েছে, সেখানে আমাদের হয়তো 2-1 দিন দেরি হয়েছে। তাজুল ভাই, আপনি কি মনে করেন যে আমরা সব ক্ষেত্রেই দেখি যে মাননীয় প্রধানমন্ত্রী থেকে একটি ডাইরেক্টিভস আসে, এই ঘটনাটা কি আসলে এত বড় করে দেখা হচ্ছে না আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কাছে? কারণ মাননীয় প্রধানমন্ত্রী এখন থেকে আসলে কিছু বলেন নাই, এটি কারণ কি? নাকি আওয়ামী লীগের মধ্যেকার যেহেতু বিষয়গুলি আছে কোন্দল উপকোন্দল, তিনি অবস্থা যাচাই করছেন এখনো? আপনার কাছে কি মনে হয়? আসলে আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী তো তাৎক্ষণিক প্রতিক্রিয়া কখনোই পাবলিকলি ব্যক্ত করেন কিনা আমার কাছে খুব নোটিশেবল কিছু নাই, কিন্তু এর না তাৎক্ষণিকভাবে উনি সমস্ত ঘটনাগুলাই, ক্ষুদ্র থেকে বৃহৎ পর্যন্ত সকল ঘটনাগুলাই উনি অত্যন্ত নজরে রাখেন এবং সেগুলোর জন্য করণীয় ঠিক করে দেন এবং করার চেষ্টা করেন, এবং এর সুফল হিসাবে আমরা অনেক সফলতা আমরা পেয়েছি। এখন উনি আমার আর আপনার মাঝে এসে অথবা আমাদের সামনে সবসময় এফিআর হবেন বক্তব্য নিয়ে, আমার মনে হয় এটা কি আমরাও মনে করাটা ঠিক হবে কিনা। কারণ আমরা এটি প্রশ্ন করেছেন যে ভারতীয় যে হাই কমিশনার আছেন তাকে, হর্ষবর্ধন শ্রীংলা, তাকে বলা হয়েছে, সুষমা স্বরাজ তাকে বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বিষয়টি জানানোর জন্য, এটির কোনো তাৎপর্য রয়েছে কিনা? না, আমি তো মনে করি যে এরকম বিষয় যদি আপনার ভারতের মহামান্য অ্যাম্বাসেডারকে বলা হয়ে থাকে, রাষ্ট্রদূতকে বলা হয়ে থাকে, তাহলে আমার মনে হয় এটা ভাতৃপ্রতিম দেশের মধ্যে এরকম বিষয় নিয়ে আপনার মেসেজ কনভেইং হতেই পারে এবং হওয়াটাই উচিত, এবং যাতে নাকি কোনো উদ্দেশ্য প্রণোদিত গোষ্ঠী এর মধ্যে যাতে নাকি সুবিধা আদায় করতে না পারেন। এটা তো অবশ্যই আমরা সবাই বুঝি যে এখানে আমরা যদি আজকে 2 জন আওয়ামী লীগের নেতার ইন্টারনাল পলিটিক্যাল কনফ্লিক্টের কারণে এই ঘটনাকে ডিফাইন করি আমরা ব্রাহ্মণবাড়িয়াতে, তাহলে রেস্ট অফ দ্য এরিয়াতে কেন হচ্ছে? এগুলা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে হোলি আর্টিজান সহ অন্যান্য হত্যাকাণ্ডের মাধ্যম দিয়ে যখন সফল হয় নাই, তখন এরকম ধর্মীয় একটি উস্কানির মাধ্যম দিয়ে একটি সংকট সৃষ্টি করার জন্য একটি মহল অপেক্ষা করছে, চেষ্টা করছে, তারা বিভিন্ন ডাইমেনশনে চেষ্টা করেছে এবং এখনো করছে। এটা তার একটা ডাইমেনশন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করার কোনো অপেক্ষা রাখে না। আমি মনে করি এদেশের সকল সুশীল এবং চিন্তাবিদেরাই এটাকে অনুধাবন করছেন। তবে আমি মনে করি আমাদের সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত যে এরকম পরিস্থিতিকে যারা সুযোগ নেওয়ার চেষ্টা করছেন তারা দেশ জাতি মানুষের মিত্র নয়, এবং তাদের ব্যাপারে আমাদের সবাইকে ধন্যবাদ। দায়িত্বশীলতার প্রশ্ন যখন আসলো, কামরুল ভাই, গণমাধ্যমের দায়িত্ব ঠিক মতো গণমাধ্যম পালন করেছে কিনা এই ঘটনার ক্ষেত্রে, বা গণমাধ্যমের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা? আমাদের 30-40 সেকেন্ডের মতো সময় আছে। না, গণমাধ্যম এই ক্ষেত্রে অন্তত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, এবং এই ঘটনাটা তো
গণমাধ্যমে তুলে ধরেছে। জাতিকে অবহিত কে করেছে? গণমাধ্যমে করেছে। হ্যাঁ, টেলিভিশন চ্যানেলগুলো, আমাদের সংবাদ। আপনি কোন জায়গায় গণমাধ্যমের দায়িত্বহীনতা মনে হয়েছে কিনা? যেমন মন্ত্রী বলছেন যে তিনি যে মালানের বাচ্চা বলেন নাই সেটি আসলে ছাপা হয়েছে, প্রমাণ করতে পারলে তিনি পদ ছেড়ে দিবেন, সেইগুলি আসলে সঠিক সাংবাদিকতা মনে হয়েছে কিনা, বা আপনার কাছে কি মনে হয়? না, আমার কাছে মনে হয় না। এই বিষয়ে আমি একটু কথা বলতে চাই, যেহেতু আমি গণমাধ্যমের কর্মী না, আমি প্রেস ক্লাবের সেক্রেটারির প্রতি সম্মান করে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা, আরো স্বাধীনতা দেওয়া উচিত। যদি মালাইন শব্দটা না বলে থাকে, কোন গণমাধ্যম কর্মী এত বড় সাহস নাই যে একজন মন্ত্রী এই কথা বলেছে, বলেন নাই কিন্তু বলেছেন, তার মুখে এটা কথা দিয়েছেন। তা আমি গণমাধ্যমকে ধন্যবাদ জানাই যে আপনারা খুঁটিয়ে খুঁটিয়ে যে বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরেন, সেগুলা আমাদের রাজনীতিবিদ চেয়ে আগে তুলে ধরেন। তাজুল ভাই, আমাদের সময় আছে না, এখানে তো পরিষ্কার, তাইলে আমরা সবাই মিলে স্বীকার করতেই হবে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা আমার মনে হয় পুরা সীমানায় আছে। আমার মনে হয় যে অনেক এখানের মধ্যে আমি যে কথাটা বলবো, গণমাধ্যমের দায়িত্ব, গণমাধ্যম পালন করে আমাদেরকে উপকৃত করছেন, জাতিকে উপকৃত করছেন, তেমনি ভাবে আমরা যারা গণমাধ্যমের সাথে সম্পৃক্ত হয়ে এই সমস্ত অনুষ্ঠানে যোগদান করি, আমাদেরকেও দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত। জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এবং জনাব কামরুল ইসলাম চৌধুরী, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।